গর্ভের প্রথম অবস্থা থেকেই নানা রকম সমস্যা ছিল শ্যামলীর। ডক্টর বলেছিলেন কমপ্লিট রেস্টে থাকতে হবে, নইলে যে কোনো মুহূর্তে মিসক্যারেজ হয়ে যেতে পারে। ভালোই ভালোই 7 মাস পেরিয়ে এসেছে, আর মাত্র 2 মাস। সকালে ঘুম থেকে উঠে খুব ধীরে ধীরে বাথরুমের দিকে এগোচ্ছিল শ্যামলী। ভারী পেট নিয়ে এমনিতেই নড়তে চড়তে খুব কষ্ট হতো। তারপর ডক্টরের সাবধান বাণী তো রয়েছে। প্রকাশ ছুটে এসেছে কথা থেকে। সাবধানে পা ফেলো, শোনোনি ডক্টর কি বলেছেন? সাবধানেই তো চলছি, আর কত পা টিপে টিপে হাঁটবো? শ্যামলী বিরক্ত হয়। ডক্টরের বারণ তো মানতেই হবে, আর তো কয়টা দিনের ব্যাপার। ধুর বাবা, তুমি তো বাবা হওয়ার আগেই ডবল বাবা হয়ে বসে আছো। হ্যাঁ, হয়েছি ডবল বাবা। তোমার কোনো অসুবিধা নাকি? প্রকাশ হাসে। একটু বেশি করছো না? তোমার মন জুড়ে শুধুই বাচ্চার চিন্তা। আমাকে তো মনে হয় ভুলেই গেছো। কি হিংসুটে বাবা। প্রকাশ একটু ঠোঁট উল্টায়। হেসে ফেলল শ্যামলী। কপট অভিমান দেখালেও প্রকাশের এই ব্যাপারটা ভারী ভালো লাগছে ওর। যে আসছে সে প্রচণ্ড ভালো এক বাবা পেতে চলেছে। এমনিতেও প্রকাশ খুব কেয়ারিং সবার ব্যাপারেই। বাথরুম থেকে বেরিয়ে শ্যামলী বিছানায় গিয়ে বসল। স্ফীত উদরে নরম হাত রাখল, যেন বাচ্চার গায়ে ছোঁয়ালো আদরের একটি হাত। অস্ফুটে বলল, হে ঈশ্বর, আমার বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখে। ডক্টর স্যান্যাল গম্ভীর মুখে মাথা নাড়ছেন। প্রকাশ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ডাক্তারের ঠোঁট নড়ছে, কিছু একটা বলছেন উনি। কথাগুলো কানে ঢুকলেও মগজে ঢুকছে না প্রকাশের। ডক্টর বলে চলেছেন, আপনি তো জানেনই মিসেস মিত্রের অনেক রকম সমস্যা ছিল। বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্লিডিং প্রবলেম হচ্ছে ওনার। ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কি না পরীক্ষা করে দেখতে হবে। আমরা সব রকম চেষ্টা করছি, বাকিটা ঈশ্বরের হাতে। ডাক্তারের চোখ বলার ভঙ্গি স্পষ্ট বলে দিচ্ছে আশা খুবই কম। হাত পা কাঁপছে প্রকাশে। এত সাবধানে থাকার পরেও এটা কি হলো? মা হবার আনন্দে ঝলমলে চোখে যে অপারেশন থিয়েটারে গেল, এখন সেই মৃত্যুর সঙ্গে লড়ছে। প্লিজ আপনি আমার স্ত্রীকে বাঁচান, ও ছাড়া যে আমার কেউ নেই। বসে যাওয়া গলায় কোনো মতে শব্দগুলো উচ্চারণ করল প্রকাশ। কাঁপা কাঁপা হাতে ডক্টরের 2 হাত জড়িয়ে ধরল। এইভাবে ভেঙে পড়বেন না, আমরা চেষ্টা করছি তো, একটু শক্ত হন। পেশাদার ডক্টর গম্ভীর মুখে কথাগুলো বলে চলে গেলেন। প্রকাশের বুকের কাঁপুনি থামছে না। প্রচণ্ড অসহায় লাগছে নিজেকে। এই বিপদে এখন কাকে পাশে পাব? নিজের মানুষ বলতে তেমন কেউ যে নেই ওর। সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে কাকার কাছে মানুষ হয়েছে। চাকরিটা পাওয়ার পর কাকার বাসা ছেড়ে কলকাতায় ভাড়া বাড়িতে এসে উঠেছিল। এখানেই শ্যামলীর সঙ্গে আলাপ। শ্যামলীরও মা ছাড়া আর কেউ নেই। শ্যামলীর মা উদ্ভ্রান্ত চোখে তাকিয়ে আছে। একমাত্র মেয়ের প্রাণ নিয়ে টানাটানি চলছে, বিশ্বাস করতে পারছেন না। কি হবে এখন প্রকাশ? তার আকুল কণ্ঠ পাক খেয়ে খেয়ে মিলিয়ে গেল বাতাসে। প্রকাশ চুপ করে রইল, শূন্য চোখে তাকিয়ে রইল কোন দিকে কে জানে। গভীর রাতে তোয়ালে জড়ানো নরম তুল তুলে পুতুলের মতো একটা বাচ্চা প্রকাশের হাতে তুলে দিল নাশ। কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এই মানব শিশু, জানেও না কি সর্বনাশ হয়ে গেছে। চিরকালের মতো মাকে হারিয়েছে সে। মায়ের আদর কি? মায়ের আদর কি কখনো জানা হবে না ওর? বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে
হু হু কান্নায় ভেঙে পড়ল প্রকাশ। শ্যামলী পৃথিবী ছেড়ে চলে গেলেও নিজের অংশটুকু রেখে গেছে এখানে। ওর নারী ছেঁড়া ধন, ওর আত্মজ এখন বড় হবে এই পৃথিবীর জল হাওয়ায়। বাচ্চার দেখাশোনার জন্য একটা আয়া রেখে দিয়েছে প্রকাশ। শ্যামলীর মাও এখন এখানেই থাকেন। সৌনকের দেখাশোনার লোকের অভাব নেই। ধীরে ধীরে বড় হচ্ছে সে। খিদে পেলে চেঁচিয়ে বাড়ি মাথায় করে নেই। ঘুমন্ত অবস্থায় পটি করলে বা বিছানা ভেজালে জেগে ওঠে তীব্র চিৎকারে ততক্ষণ প্রতিবাদ করে, যতক্ষণ তাকে কেউ কোলে তুলে না নিচ্ছে। কদিন ছুটি নিয়েছে আয়া। সৌনকের দিদিমাকে একাই সব সামলাতে হচ্ছে। রান্নাঘরে দুধ গরম করতে গেছিলেন প্রতিভা। সৌনকের খাওয়ার সময় হয়েছে। বুড়ো কুঁচকে আছে তার। একটা ব্যাপার তাকে বেশ কিছুদিন থেকে ভাবাচ্ছে। ছেলের প্রতি প্রকাশের স্নেহ ও মমতা কিছুই যেন বোঝা যায় না। ছেলের থেকে একটু যেন দূরে দূরেই থাকে। অথচ শ্যামলীর মুখে একটু অন্যরকমই শুনেছিলেন। বাচ্চাকে ঘিরে প্রকাশের যে কত পাগলামি, কত স্বপ্ন, এখন কেন বাচ্চাটার থেকে মুখ ফিরিয়ে থাকে। হাজার কান্নাতেও কোলে তুলে নেয় না। জোর করে কোলে তুলে দিলেও আলগা আদর করে আবার দোলনাতে রেখে দেয়। কেন? একটা সন্ধ্যের কাঁটা প্রতিবার মনে খচখচ করতে থাকে। তবে কি শ্যামলীর মৃত্যুর জন্য সৌনককেই দায়ী করে প্রকাশ? এজন্যই ওর থেকে মুখ ফিরিয়ে থাকে? এই কেমন কথা? এই ছোট্ট শিশুটার কি অপরাধ? মাকে হারিয়েছে, এখন কি বাবাকেও হারাবে? বেচারা জানেই না ওর বাবা ওকে কি গুরুতর অপরাধী করে রেখেছে। প্রকাশ অফিস থেকে ফিরতে প্রতিভা উদ্বিগ্ন মুখে জানালেন সৌনকের জ্বর এসেছে, অনেক বেশি জ্বর। তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। দেখে শুনে ডাক্তার বললেন ভয়ের কিছু নেই, ছোট্ট বেবিদের জ্বর এরকম হঠাৎ করে চলে যায়। তবে খুব খেয়াল রাখবেন, সারা রাত বারবার টেম্পারেচার চেক করবেন। যে কোনো অসুবিধে হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরে এলেন তারা। রাতে পালা করে প্রকাশ আর প্রতিভা একটু পরপর সৌনকের জ্বর দেখতে লাগলেন। প্যারাসিটামল 1 ডোজ খাওয়ানো হয়েছে, তবু জ্বর নামছে না। প্রচণ্ড জ্বরে নেতিয়ে আছে বাচ্চাটা। বিছানা ভিজালে যে বাচ্চাটি চেঁচিয়ে বাড়ি মাথায় করে, আজ সে ভেজা বিছানাতেও নিঃস্বরে পড়ে আছে। মোটেই ভালো ঠেকছে না ব্যাপারটা। এত বেহুশ হয়ে আছে কেন সৌনক? জ্বর নামছে না কেন? প্রতিভা ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়েছেন, যদিও প্রকাশকে কিছু বুঝতে দিচ্ছেন না। তাড়াতাড়ি করে রান্নাঘরে গেলেন ঠান্ডা জল আনতে। জলপট্টি দিতে হবে ওকে, জ্বর না নামলে তো মুশকিল। বাটিতে জল আর পরিষ্কার 2 টুকরো কাপড় নিয়ে ফিরে এসে ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। পা দুটো মাটিতে আটকে পড়ে গেছে যেন। প্রকাশ নেতিয়ে থাকা সৌনককে কোলে তুলে বুকে জড়িয়ে ধরে আছে, প্রচণ্ড কাঁদছে। হতভম্ব প্রতিভা বললেন কেঁদো না বাবা, সৌনক সুস্থ হয়ে যাবে, আমি আছি তো। ভেজা চোখ তুলে তাকিয়েছে প্রকাশ, ফুপিয়ে উঠেছে আবার। ভগবান কেন বারবার আমার সাথে এমন করেন? সব ভালোবাসার মানুষদের আমার থেকে কেড়ে নিয়েছেন তিনি। প্রথমে আমার মা বাবা, তারপর শ্যামলী, এখন আমার সন্তানও। কী অপরাধ আমার? আমি তো ওর থেকে দূরে দূরেই থাকছিলাম। তাহলে ওকেও কেন কেড়ে নিতে চাইছেন ঈশ্বর?